কার্লো আনচেলত্তি ইজ ডুইং সামথিং ম্যাজিক্যাল উইথ দিস টিম। ফাইনালি মনে হইতেছে যে ব্রাজিল আসলেই একটা ফুটবল ম্যাচ খেলছে। আপনি টেকটিক্যাল ওয়াইজ কথা বলুন, প্লেয়ারদের ইন্টেনশন, প্লেয়ারদের কনফিডেন্স, অ্যাজ এ গ্রুপ খেলার একটা প্রবণতা, সবকিছুই অলমোস্ট পারফেক্ট ছিল এই ম্যাচটাতে। সো আপনি একটু খুশি হবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। যদিও ওভারহাইপ হওয়ার কিছু নাই, বিকজ আপনার কাছে মনেই হইতে পারে যে সাউথ কোরিয়া খুব বড় দল না, বা এদের বিপক্ষে 5টা দিলেন নাকি 10টা দিলেন এইটা খুব একটা ভ্যালু এড করতেছে না। বাট আপনি যখন দেখবেন সাউথ কোরিয়ার মতো একটা কেপেবল দল, ওদেরকে কিন্তু একদম ফালাই দেওয়ার মতো অবস্থা না, তার উপরে ওদের কন্ডিশনে গিয়ে খেলা, এরকম একটা রেইনি ওয়েদারের ভিতরে খেলা ব্রাজিলের জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জিং ছিল। ওই জায়গা থেকে যখন আপনি দেখতেছেন যে দলের ভিতরে কিছুটা হলেও উন্নতি দেখা যাইতেছে, দলের প্লেয়াররা কিছু একটা করতে চাইতেছে, ট্যাকটিক্স যেটা কার্লো আনচেলত্তি ট্রাই করতেছে ওইটা ক্লিক করতেছে। আমরা যেরকম চাচ্ছিলাম যে অনেকগুলো গোল হওয়া দরকার, বিকজ আমরা এখানে অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে খেলতে নামবো। ওই যে যাদের নিয়ে একটু ডাউট ছিল, বিনি, এস্তাবেও, কুনহা, এরা যখন ভালো খেলতেছে তখন আপনি আশাবাদী হইতে পারেন যে এই ম্যাচ থেকে আমরা কিছু না পেলেও কনফিডেন্স পাইতেছি বা একটা আশার আলো দেখতেছি। এইটাই আসলে আমাদের জন্য এই ম্যাচটার সব থেকে বড় পাওয়া। এবং টু বি ভেরি অনেস্ট, এই ম্যাচটাতে কার্লো আনচেলত্তির দল সাউথ কোরিয়াকে নিয়ে কথা বলার কোনো সুযোগই দেয় নাই। সো যখন একটা দল অন্য দলকে নিয়ে কথা বলার সুযোগই দিবে না, তখন বুঝতে হবে যে আপনার আসলেই উন্নতি হইতেছে। এবং ওই উন্নতির জায়গাটা ধরে যদি আমরা প্লেয়ার ওয়াইজ কিছু কথা বলি, ডিফেন্স লাইনে আসলে বেন্তর আসলে কিছুই করার ছিল না। হয়তো একটু পোলারা আপসেট হয়ে যেতে পারে যে ভাই আমি অনেকদিন পরে নামলাম, কোনো টার্গেট মার্কেট আমার কাছে আসলোই না, বা আমার কোনো সেভই দিতে হইলো না। বাট দুইটা সিবি হিসেবে যারা খেলছে, মিলিটাও এবং গ্যাব্রিয়েল, লাস্টে এসে ওদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। বাট এটাকে আপনি কোনোভাবেই মানে খুব হাইলাইট করার মতো কিছু নাই যে ওরা করছে। বাট দুইটা ফুলব্যাকের বিষয়ে অবশ্যই কথা বলা যাইতে পারে। বিতিনহো এবং ডগলাসের বিষয়টা আপনারা অনেকেই দেখতে পারেন, মনে হইতে পারে যে এই দুইটা ছেলে ওভারল্যাপ করে নেয়, ডিফেন্সে সাহায্য করছে বাট ওভারল্যাপ করে নেয়। আমার কাছে মনে হইতেছে যে ইয়েস, এইটা মিসিং ছিল। বাট এটা হয়তো ট্যাকটিক্যাল একটা পয়েন্ট হইতে পারে যে আমরা যেহেতু অ্যাটাকে একটু বেশি খেলাইতেছি, সো যদি কোনো কারণে মিডফিল্ড কলাপস করে ওইটাকে কিন্তু আটকানোর দায়িত্ব থাকতেছে আমাদের ডিফেন্সের। সো ওই ডিফেন্সটাকে ঠিক রাখতে চাইতেছেন কার্লো আনচেলত্তি, ওই কারণে হয়তো ওদেরকে সেইভাবে ওভারল্যাপ করতে বলা হয় নাই। এটা ইতালিয়ান কোচ, আপনারা জানেন যে যখন একজন ইতালিয়ান ডাগ আউটে থাকে তখন দুনিয়া উল্টে গেলেও তার কাছে ডিফেন্সটা সব থেকে গুরুত্বপূর্ণ। সো ওই যে ফুলব্যাক যাদেরকে অ্যাটাকিং অ্যাপ্রোচে দেখেন নাই, তাদেরকে হয়তো বা খুব সম্ভবত কার্লো আনচেলত্তি ওইভাবে ইউজ করতে চাইছেন। বাট যখন কার্লোস এবং পাওলো নামলো, ওরা কিন্তু আবার অ্যাটাকিং অ্যাপ্রোচে ভালো সাহায্য করছে। এই জন্য আমার কাছে মনে হইতেছে হয়তো এটা একটা ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ ছিল। তখন আমাদের আবার মিডফিল্ডারে দুইটা প্লেয়ার চেঞ্জ হয়ে গেছিল, পাকুয়েতা নাম ছিল, আন্দ্রে নাম ছিল, ফ্রেশ লেগসো, ওদের জন্য অ্যাটাকে ওঠাটা তখন হয়তো বা ইজিয়ার ছিল। এরপরে মিডফিল্ডে তো ক্যাসেমিরোকে নিয়ে কিছু বলার নেই, অ্যাজ এ লিডার যেরকম দলকে লিড দেওয়ার দরকার সেইভাবেই লিড দিছে। ব্রুনো গিমারেসকে নিয়ে যদি কথা না বলা হয় সব থেকে বড় পাপ হবে। আমার কাছে মনে হয় যে গত এক বছরে ব্রাজিলিয়ানদের ভিতরে সব থেকে যার ইমপ্রুভমেন্ট হয়েছে খেলায় সেটা হলো ব্রুনো গিমারেস। কি সুন্দর পাস দিতেছিল, যেভাবে ট্যাকেল করতেছে সেইভাবে পাস দিতেছে, সেইভাবে মিডফিল্ডটা কন্ট্রোল করতেছিল। মনেই হইতেছিল না যে দুইজন মিডফিল্ড নিয়ে ব্রাজিল খেলতেছে। ইয়েস, কিছু সময় তো আমাদের ল্যাকিংস হচ্ছিল, বাট তারপর ক্যাসিমিরোর সাথে জুটি বেঁধে ব্রুনো যেটা করছে এটা ছিল একদম টপ নস। এরপর যদি আমরা অ্যাটাকিং জোনে ডাইরেক্ট চলে যাই, সেক্ষেত্রে এস্তাবাও ইজ ডুইং সামথিং ম্যাজিক্যাল, সামথিং স্পেশাল। এই ছেলেটা আসলে আমি জানি এই মুহূর্তে বলাটা অনেক টাফ, বাট তারপর আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিল দলটাকে নেইমারের পরে যদি কেউ লিড দেয়, সেক্ষেত্রে এস্তাবার ওই সবকিছু ক্যাপাবিলিটি আছে। সো এই ছেলেটাকে নিয়ে আমি প্রচুর আশাবাদী বলতে পারেন যে নেইমারের পর এই দলটার ভিতরে যদি কাউকে নিয়ে আমি অনেক বেশি প্রাউড ফিল করি সেটা হলো এস্তাবাও। এরপরে ভিনিসিয়াস ফার্স্ট হাফটা ওর খুব একটা ভালো যায় না, বাট ওই যে বললাম প্লেয়াররা যখন ডাউন দিয়ে যায় তারপরেও কার্লো আনচেলত্তি তাদেরকে পুশ করতে পারেন যে তোমার সেরাটা দাও। সেকেন্ড হাফে এসে ও ওই সেরাটা দিয়ে দিছে। আবার রদ্রিগোকে নিয়ে এই ম্যাচটা দেখার পরে আমার যতটুকু ভালো লাগতেছে তার থেকে বেশি আফসোস লাগতেছে। কেন জানেন? যে এই ছেলেটা রিয়াল মাদ্রিদে বেঞ্চে বসে থাকে, আমরা ওকে দলে নিতে চাচ্ছিলাম না কেন? ওর ট্যালেন্ট আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি গতকালকের ভিডিওতে বলছি যে কার্লো আনচেলত্তি ওকে যদি খেলায় সেরাটা বাইর করে আনতে পারে, এই দলটার ভিতরে যদি সেট করে নিয়ে যেতে পারে, এর থেকে বেটার কিছু হবে না। বাট প্রবলেম হলো যে আপনাকে তো ক্লাবেও পারফর্ম করতে হবে, নাইলে আমি আপনাকে বিবেচনা কিভাবে করবো? এবং আপনি যখন ক্লাবে পারফর্ম করবেন না বা সুযোগ পাবেন না, তখন কিন্তু আপনার মনস্তাত্ত্বিক ভাবে ডাউন হয়ে যাবে। তখন আপনাকে ন্যাশনাল টিমে এনে আবার খেলানোটা টাফ। তারপর রদ্রিগো যেটা করছে আজকের ম্যাচে, এইটা তো মানে
বর্ণনা করা সম্ভব না। আপনি এরকম একটা প্রেশার মোমেন্ট, এইরকম 10 নম্বর দাসে নিয়ে নামছেন, তারপরে ও 2টা গোল পাইছে, এইটা কোনো কাউন্ট নিতেছি না আমি ওর অ্যাপ্রোচটা কাউন্ট করতেছি যে পুরো ম্যাচটাতেও ট্রাই করে গেছে, পড়ে যাইতেছে, উঠে যাইতেছে, মানে ও প্রুভ করতে চাইতেছে নিজের সেরাটা এই দলটার ভিতরে টিকে থাকতে চাইতেছে, যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, যে প্লেয়াররা দলে টিকে থাকতে চাচ্ছে, কেউ অটো চয়েস না। রদ্রিগো জানে আমি এখন আর অটো চয়েস না, আমাকে আগের 2টা কলাবে কার্লো আনচেলত্তি কল করে নাই, সুতরাং আমাকে এখানে পারফর্ম করে টিকে থাকতে হবে। এই যে ইন্টেনশন কার্লো আনচেলত্তি যে এই মেসেজটা প্লেয়ারদেরকে ভিতরে ঢুকাইতে পারতেছে, এইটাই হলো এইসব ম্যাচ থেকে বড় পাওয়া। এই 2টা গোল 4টা গোল এইটা কোনো প্রাপ্তিই না। আপনি এই ম্যাচটা ড্র হইতো, বাট এই ইন্টেনশনটা যদি থাকতো আমি খুশি থাকতাম। টু বি ভেরি অনেস্ট, এই ইন্টেনশনটা আমাদের দরকার ছিল। এরপরে যদি আমরা কুনহাকে নিয়ে কথা বলি, কুনহা ওয়াজ অ্যাজ এ ফলস 9 যদি কাউন্ট করেন, হি ওয়াজ ব্রিলিয়ান্ট অ্যাজ এ ফলস 9, বাট অ্যাজ এ নাম্বার 9 পুরোপুরি ফ্লপ ছিল। বিকজ নাম্বার 9-এর কাজটা হলো বক্সের ভিতর থেকে আপনাকে গোলে যাইতে হবে, বাট ওর কাজটা ছিল অনেকটা নিচে নেমে এসে গোলগুলোকে বিল্ড আপ করতেছিল। এবং ভিনিসিয়াসের একটা গোল, যে গোলটা ওইটা তো কুনহাই মেবি ক্রিয়েট করছিল একবারে নিচ থেকে নেমে এসে, যার কারণে আমি বললাম অ্যাজ এ ফলস 9 হি ওয়াজ ব্রিলিয়ান্ট। এরপর যদি আমরা সাব হিসাবে চিন্তা করি, সাব হিসাবে যে জিনিসটা সব থেকে ভালো লাগছে সেটা হলো পাওলো খুব ভালো খেলছে, কার্লোসও খুব ভালো খেলছে, আন্দ্রে বা পাকুয়েতা এরা কিছুটা সময় ম্যাজিক্যাল জিনিসপাতি দেখাইছে, বাট সাবগুলো ভালো ছিল। এরপরে যদি আমরা এই দলটার একটু নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, কার্লো আনচেলত্তির প্রশংসা করলাম, দলটা নিয়ে প্রশংসা করলাম, নেগেটিভ যদি কথা বলি সেটা হলো 2টা পয়েন্ট নিয়ে কথা বলা যায়। একটা হলো যে এই দলটার ভিতরে রিদম কেটে যাচ্ছে, থাকতেছে না। এখন এইটার পিছনে 2টা কারণ হইতে পারে। একটা হলো মিডফিল্ডার আমরা কম খেলাইছি, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে এই দলটা কিন্তু অনেকগুলো মেইন প্লেয়ার ছাড়া খেলতেছে। ধরেন ইম্পর্টেন্ট অনেকগুলো প্লেয়ার না থাকার কারণে কম্বিনেশন এমনিতেই কলাপস করে। তার উপরে আপনি যদি খেয়াল করে দেখেন, অনেকদিন পরে এই দলটা আবার খেলতেছে, তারা ক্লাব পর্যায়ে খেলছে, বড় একটা স্কেডিউলের ভিতর দিয়ে যাইতেছে, সেখান থেকে আবার ন্যাশনাল টিমে এসে 2-3 দিন প্র্যাকটিস করে এরকম একটা রেইনি ওয়েদারের ভিতরে পারফর্ম করাটা অ্যাজ এ টিম, যেটাকে বললাম যে পুরোপুরি গ্রুপ হিসাবে পারফর্ম করাটা বা টিম কম্বিনেশনের জায়গা থেকে ডেফিনেটলি ল্যাকিংস থাকাটা স্বাভাবিক। বাট জাপানের বিপক্ষে ওইটা উন্নতি হওয়া দরকার, মানে আমাদের এই ল্যাকিংসটা উন্নতি করতে হবে। অ্যান্ড ফাইনালি কার্লো আনচেলত্তির যে সমালোচনাটা করা দরকার, যেটা নিয়ে খুব আপসেট আমি, সেটা হলো হোয়াই রিচার্লিসন, হোয়াই নট মার্টিনেল্লি। আপনার কাছে মার্টিনেল্লি আছে, আপনি কেন এইখানে রিচার্লিসনকে নামায় লেফট উইং এ খেলাবেন? মানে ওই লেফট উইং পজিশনটাতে অনেক কিছু, কারণ আপনি জেসুসকে নামাই দিয়েছেন, এখানে তো অন্য কোনো সুযোগ ছিল না যে আপনি কুনহাকে তুলে নিয়ে শুধুমাত্র রিচার্লিসনকে নামাইছেন। আপনি রিচার্লিসনকে নামাইছেনই বিনির জায়গায়। সো এইটা কেন? এই একটা প্লেয়ার আমাদের এই পুরো ক্যাম্পেইনটাকে পুরো মাটি করে দিতেছে, এই কিছু করতে পারতেছে না। সো এই রিচার্লিসনকে রাখাটা বা এই সাব করাটাই আমার কাছে একদম অসহ্য লাগছে। এখানে যদি আমরা মার্টিনেল্লিকে 5টা মিনিট সময় দিতে পারতাম, ওইটাও মনে হয় আমার কাছে মনে হয় অনেক বেশি ফ্রুটফুল হইতে পারতো, বিকজ ছেলেটা একটু হলেও কনফিডেন্স পাইতো। আপনি বসায় রাখলেন, এইটা কোনোভাবেই মানা যাইতেছে না। বাট এখানে যেটাকে আসলে যুক্তি হইতে পারে, দেখেন রদ্রিগোকে কিন্তু ফুল ম্যাচটা খেলাইছে, বিকজ ওর কনফিডেন্সটা দরকার ছিল। হয়তো বা কার্লো আনচেলত্তির রিচার্লিসনকেও কিছুটা সময় দিয়ে ওর কনফিডেন্স বাড়াইতে চাইতেছে, কিন্তু ভাই রদ্রিগো এবং রিচার্লিসন এই দুজনকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নেই। রদ্রিগো ক্যাপেবল প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, আমরা সবাই জানি, ওর শুধু কনফিডেন্সটা বুস্ট আপ করতে হবে। আর আপনি রিচার্লিসনকে দিয়ে কি বুস্ট আপ করাবেন? 2টা ম্যাচ খেললে 20টা ম্যাচে খবর নেই। এরকম একটা প্লেয়ারকে নিয়ে আপনি যদি কনফিডেন্স বুস্ট আপ করার জন্য মার্টিনেল্লির মতো একটা প্লেয়ারকে সুযোগ না দেন, তাহলে সেটা অবশ্যই আপসেটের বিষয়। সর্বোপরি আমার কাছে মনে হইতেছে যে আমরা উন্নতির সাইন দেখতেছি। গত 2টা ম্যাচের থেকে এই ম্যাচটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, এবং ওভারহাইপ হইতেছি না, বাট অ্যাজ এ টিম আমরা খেলতে পারছি, এই জন্য আমরা খুব খুশি। যেসব প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানো দরকার ছিল, রদ্রিগো, ভিনিসিয়াস, এস্তাবেও, কুনহা, এদের কনফিডেন্স বাড়ছে। এবং মিডফিল্ড অ্যাটাকিং জন 6 জন যে খেলছে, 6 জনই খুব সম্ভবত গোল অ্যাসিস্টের কিছু একটা পাইছে, এটা কিন্তু খুব একটা ব্রাজিলে দেখা যায় না। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ইটস আ পারফেক্ট, অলমোস্ট পারফেক্ট, নট পারফেক্ট, বাট যে উন্নতির ছায়াটা আমরা দেখতে পাইতেছি, এইটা কন্টিনিউ করা দরকার। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।